জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। একদিকে স্বৈরাচার শেখ হাসিনার পতন, অন্যদিকে ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণ। বিএনপি ও জামায়াত সহ আওয়ামী লীগ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। শুরুতেই জানিয়ে দিব আনন্দবাজারের প্রতিবেদন, হাসিনা আবারও ক্ষমতায় ফিরবে। এরপরেই জানিয়ে দেব আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা, কঠোর বার্তা জুলাই বিপ্লবের সমন্বয়ক আসিফের। এরপরেই থাকবে নতুন নামে মাঠে নামতে যাচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এদিকে শেখ হাসিনার বিদ্বেষমূলক বার্তা প্রচার করলেই আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি দিয়ে কঠোর বার্তা চিফ প্রসিকিউটরের। এবং সর্বশেষ জানিয়ে দিব 2018 সালের সংসদ নির্বাচনে ভোট চুরি নিয়ে অনুসন্ধান করবে দুদক। এবার মহা বিপদে সাবেক আইজিপি, পুলিশ ও র্যাব সদস্য সহ আরো অনেকে। এতক্ষণ শুনছিলেন বাংলা সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। আবারও ক্ষমতায় ফিরবে হাসিনা, আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন। শেখ হাসিনার পতনের 5 মাস পেরিয়ে এখনো নানা ইস্যুতে আন্দোলনে মুখর বাংলাদেশ। এছাড়াও সংখ্যালঘু নির্যাতন ইস্যুতেও আন্তর্জাতিকভাবে নানা পরিস্থিতি মোকাবেলা করতে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তীকালীন সরকার। এমন পরিস্থিতিতে নতুন উদ্যমে ঘর গোছাতে শুরু করেছে আওয়ামী লীগ। তারা চাইছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফেরাতে। যদিও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ফেরাটা প্রায় অসম্ভব একটি বিষয়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অনুমান, শেখ হাসিনার আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে পারে ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের উপর কড়া পদক্ষেপ করলে বাংলাদেশি জনতার একটা বড় অংশের সমর্থন পাবেন তিনি। কারণ চলতি বছরের জুলাই বিদ্রোহ এর সময় চলা সহিংসতার জন্য হাসিনার দলকে দায়ী করেন তারা। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের 5 মাস পেরিয়ে যাওয়ার একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎ দেন ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিনকে তিনি বলেন, গত বছরের জুলাই নির্বিচারে খুনের নেপথ্যে তাদের হাত ছিল, তাদের বিচার হবে, এর আওতায় রয়েছে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক হাসিনাও। তারপর অবশ্য সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে আমরাই তাদেরকে স্বাগত জানাবো। নোবেলজয়ী প্রধান উপদেষ্টার দাবি, মুজিব কন্যার সঙ্গে রাজনৈতিক নীতি ও আদর্শের ভিত্তিতে লড়াই করবে দেশের অন্যান্য দল। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো বাধা নেই। তবে বর্তমানে প্রাতিষ্ঠানিক সংস্কারের উপর জোর দিয়েছেন তিনি। পুরনো ধ্যান ধারণা বদলে মাইক্রো ফিন্যান্স এবং সামাজিক ব্যবসাকে দৃঢ় করার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইউনূস। এই ইস্যুতে দ্য হিন্দুর তরফে প্রশ্ন করা হলে বর্ষিয়ান নোবেলজয়ী বলেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চাই না, কারণ এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর আপত্তি রয়েছে। এটি দেশের অন্যতম বড় রাজনৈতিক দল, ফলে বিএনপির মতামতকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। বিএনপি ছাড়া বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে মুছে ফেলার বিরোধী কট্টরপন্থী জামায়াতে ইসলামীও উল্টো রাজনীতিতে মুজিব কন্যার দল সক্রিয় থাকুক, এমনটাই চাইছেন তারা। এর মধ্যে বিএনপির ভূমিকা সবচেয়ে আশ্চর্যজনক। হাসিনার আমলে কোণঠাসা হয়ে পড়ে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পার্টি। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বারবার নির্বাচনে কারচুপি, দলের সদস্য সমর্থকদের গুম, খুন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সবচেয়ে সরব ছিলেন তারা। বিএনপির দাবি, মিথ্যা মামলায় তাদের 50 লক্ষ নেতাকর্মীকে জেলে ঢুকিয়েছেন হাসিনা প্রশাসন। কিন্তু তা সত্ত্বেও বর্তমানে আওয়ামী লীগের সঙ্গে শান্তিপূর্ণ সহবাসের স্থান চাইছে। শুধু তাই নয়, জামায়াত আবার আওয়ামী লীগকে আমাদের পরিবারের অংশ বলেও উল্লেখ করেছেন। জামায়াতের মতো কঠোরপন্থী এই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার চেষ্টাও কমতি রাখেননি হাসিনার দল আওয়ামী লীগ। এই ইস্যুতে মুখ খুলেছেন দুই রাজনৈতিক দলের নেতা ও নেত্রীরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফ্যাসিস্ট বলে লীগকে খোঁচা দিতে ছাড়েননি। তবে তার কথায় হাসিনার দলকে নিষিদ্ধ করা কখনোই গণতন্ত্রের পক্ষে শুভ নয়। আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা, কঠোর বার্তা আসিফের। শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কোনো কর্মসূচি পালনের চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। আসিফ মাহমুদ লিখেছেন, গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়েছে আওয়ামী লীগ। রাজধানী 0 পয়েন্টের
নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হতে বলা হয়। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই ডাক দেওয়া হয়। এর পাশাপাশি একটি পোস্টার শেয়ার করা হয়, তাতে লেখা হয়েছে আসুন 0 পয়েন্টে। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ফেসবুকের ওই পোস্ট লেখা হয়েছে আসুন নূর হোসেন চত্বরে 0 পয়েন্ট, গুলিস্তান, ঢাকা। আমাদের প্রতিবাদ দেশের মানুষের অধিকার হরণের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ মৌলবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করার চক্রান্তের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে। প্রতিবাদ জানাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আপনিও অংশ নিন। নতুন নামে মাঠে নামতে যাচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। বাংলাদেশ মুক্তির ডাক ৭১ নামে নতুন একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান সমুন্নত রাখা, স্বাধীনতা ও সংবিধান রাখা এই সংগঠনের মূল উদ্দেশ্য বলে জানা গেছে। রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে গোপনীয়তার সঙ্গে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। জানা গেছে গাজীপুর মহানগরে টঙ্গী এলাকার সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ আদনান অন্তরের নেতৃত্বে এই সংগঠন যাত্রা শুরু করেছে। বাংলাদেশ মুক্তির ডাক ৭১ সংগঠনটির ঘোষণাপত্র ও লক্ষ্য বিশ্লেষণ করে দেখা গেছে এটি আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের আবরণে কাজ শুরু করতে যাচ্ছে। সংগঠনের মূল লক্ষ্য হিসাবে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত রাখা, মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা। বাংলাদেশ মুক্তির ডাক ৭১ সংগঠনটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন আল রিয়াদ আদনান অন্তর। আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঘোষণা অনুযায়ী সংগঠনটির মহাসচিব খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্র হিসাবে কাজ করবেন হুমায়ুন কবির জয়। এদের মধ্যে চেয়ারম্যান অন্তরের রাজনৈতিক পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে, বাকিদের পরিচয় জানা যায়নি। অন্তর টঙ্গী পূর্ব থানার এরশাদ নগরের ১ নম্বর ব্লকের ভান্ডারির গলির বাবু মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগ টঙ্গীর ৪৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ছিলেন। ২০১৮ সালে ইয়াবা সহ টঙ্গীর কলেজ গেট থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন তিনি। পরে র্যাব বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করে। এরপর ছাত্রলীগ থেকে বহিষ্কার হন আল রিয়াদ আদনান অন্তর। ৫ আগস্টের পর ছাত্রলীগের নেতাকর্মীরা আত্মগোপনে থাকার সুযোগে অন্তর কোথাও কোথাও নিজেকে গাজীপুর মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে পরিচয় দিয়ে আসছিলেন। মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ পুনরুদ্ধার, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং স্বাধীনতা বিরোধীদের শক্ত হাতে প্রতিরোধ করাই নতুন এই সংগঠনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আল রিয়াদ আদনান অন্তর। তিনি জানান, শুধু রাজনৈতিক কার্যক্রম নয়, বরং সামাজিক উন্নয়ন এবং মানবিক কাজের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবে সংগঠনটি। শীঘ্রই মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করবে বলেও জানান তিনি। শেখ হাসিনার বিদ্বেষমূলক বার্তা প্রচার করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে কঠোর বার্তা চিফ প্রসিকিউটরের। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হেড স্পিচ বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা রয়েছে। তাই কেউ তা প্রচার করলে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনা বিদেশের মাটিতে বসে নানা ধরনের বক্তব্যের মাধ্যমে এই সরকার ও ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ও মামলার সাক্ষীদের ব্যাপারে উস্কানিমূলক বক্তব্য রেখেই চলেছেন, যা এই মামলার তদন্তকে প্রভাবিত করতে পারে। এই আচরণের মাধ্যমে তিনি এই বিচার প্রক্রিয়াকে বানচাল করার একটি অপচেষ্টা করছেন বলেও আমরা দেখতে পাচ্ছি। শেখ হাসিনার যে সমস্ত ঘৃণ্যসূচক ও বিদ্বেষমূলক বার্তা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে সেগুলোকে প্রচারের ব্যাপারে গণমাধ্যমকে সতর্ক করে তিনি জানান, আমাদের সবার লক্ষ্য ন্যায় বিচার নিশ্চিত করা। এই সমস্ত হুমকি দেওয়ার কারণে সাক্ষী ভয় পেতে পারেন বা সাক্ষ্য দেওয়ার আগ্রহ হারাতে পারেন, যা সুষ্ঠু বিচার প্রক্রিয়ার জন্য মোটেও কাম্য নয়। জুলাই আগস্ট গণহত্যার শিকার ও আহত ব্যক্তিদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে ও ন্যায় বিচার পাবার প্রক্রিয়াকে সুরক্ষিত রাখার জন্য এ সময় তিনি গণমাধ্যম ও দেশের জনগণের সহযোগিতা কামনা করেন। উল্লেখ, গত ৫ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি যেসব বিদ্বেষমূলক বক্তব্য ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে সেসব সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনকে নির্দেশনা দেয় ট্রাইব্যুনাল। তবে শুধুমাত্র বিদ্বেষ ছড়ায় শেখ হাসিনার এমন বক্তব্যগুলো প্রচারে ও নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে যেন তা ট্রাইব্যুনাল বা এর তদন্ত সংস্থার কাজের প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে।
2018 সালে সংসদ নির্বাচনে ভোট চুরি নিয়ে অনুসন্ধান করবে দুদক। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমটিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়ম, যেমন দিনের ভোট রাতে করা, ব্যালট জালিয়াতি, কিছু কিছু কেন্দ্রে 90% বেশি কাউন্ট দেখানো, ব্যাপক আর্থিক লেনদেন, ক্ষমতার অপব্যবহার করে প্রার্থীকে জেতানো ইত্যাদি অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং দুদকেও কিছু অভিযোগ জমা হয়েছে। আক্তার হোসেন আরও বলেন, নির্বাচন কার্যক্রম পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান করা হবে। অভিযোগ অনুসন্ধানের জন্য 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। তারা অভিযোগের বিষয়ে বিভিন্ন ভিডিও, দেশি বিদেশি গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন, নির্বাচনের ফলাফল শীট পরীক্ষা নিরীক্ষা করে প্রতিবেদন দাখিল করবে। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সার্বিক ব্যবস্থাপনার প্রতিটি মহানগর, জেলা, বিভাগ, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সরকারের সে সময়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজের কথাও উল্লেখ করা হয়েছে। সরকারের এসব অভিযুক্ত কর্মকর্তার মধ্যে রয়েছে পুলিশের তৎকালীন মহাপরিচালক জাভেদ পাটোয়ারি, শহীদুল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক র্যাব প্রধান ডক্টর বেনজির আহমেদ, সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, তৎকালীন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এস.টি. ইমাম, জেলা প্রশাসক, জেলা রিটার্নিং কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিজি, পুলিশ সুপার, থানার ওসি, জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার।